পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী, পর্ব সংখ্যা 14। আনিসের বন্ধুরা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। হাসাহাসি করছে সবাই। আজকে তোর কি অবস্থা রে? আসার পর থেকেই তোর মাথার উপর এক একটা বিস্ফোরণ ঘটছে। বন্ধুরা হাসতে হাসতে তার পিঠ চাপড়ে দিচ্ছে। আনিস বিরক্ত মুখে গ্লাসটা নামিয়ে রাখলো। টিস্যু দিয়ে ঠোঁটের পাশ মুছতে মুছতে বলল, সরে দাঁড়া তোরা, গরম লাগছে। আরে শীত পড়ছে, গরম আবার কোথা থেকে এলো? ওই সময় ইশরাক ডেকে বলল, এই দিকে আয়। বসে থাকতে এসেছিস নাকি? আয়। আনিস মাথা নাড়িয়ে বলল, আমি আর কিছু খাবো না, তোরা যা। পাশ থেকে রাহাত ফিসফিসিয়ে বলল, চল সবাই সরে যাই, ও মেয়েটে দেখুক। সবাই কথায় আবারও তুমুল হাসি। আনিস হতাশ হয়ে উঠে দাঁড়ালো। তোদের কি আর কোনো কাজকর্ম নেই? বন্ধুরা দম ধরে হাসি চেপে আবার খোঁচা মারল। দেখ, তোর ভাবি আসার সময় বলেছে আনিস ভাইকে এবার ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে তার বিবাহ ভীতি কেটে যাবে। আনিস ঠান্ডা গলায় বলল, বউগুলোকেও তোদের মতো তারছিঁড়া বানিয়ে ফেলেছিস। আরেক দফা অট্টহাসি। চারপাশ তাদের খুনসুটিতে সরগরম। তখনই মুক্তার ভাই আর বাবা এগিয়ে এসে বলল, বাবা চলো হালকা নাস্তা করে নিও। আনিস বলল, নাস্তা রাখার মতো জায়গা পেটে নেই আঙ্কেল। মুক্তার বাবা হেসে জোর করলেন, তবুও একটু মুখে দিতেই হবে, চলো চলো। আনিস মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শেষমেশ সবাই টানাটানি করায় বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতেই হলো। এদিকে তাসনোভা দোতলায় গিয়ে গুটিসুটি মেরে বসে আছে। নিচে নামবে না এটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে। অন্তত বরপক্ষ যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তার পা সিঁড়িধারে পড়বে না। নিচে বর আর তার বন্ধুরা হেসে খেলে গল্প করছে। মাঝে মাঝে সিরিয়াস কথাবার্তাও চলছে। মুক্তাও তাদের সাথে আছে। তার বান্ধবীরাও পাশে বসেছে। হাসি ঠাট্টা, পড়াশোনা, প্রফেশন, একে অন্যকে চিনে নেওয়া সব মিলিয়ে জমজমাট আড্ডা বসেছে। মুক্তা হঠাৎ চারপাশে তাকিয়ে বললে, কি নুভা কোথায়? এতক্ষণ ছিলই না। এক নিমেষে পিনপতন নীরবতা। জেনি ফিসফিসিয়ে বলল, বলেছে আসবে না। কেন? জানি না, ওর মাঝে মাঝে মুড সুইং হয়। মুক্তা বিরক্ত হয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না সত্যি। সবাই নাস্তা শেষ করে স্টেজের দিকে গেল। বরকনের ছবি তোলা হয়েছে। বন্ধুদের কেক কাটাও শেষ। হাসাহাসি, খুনসুটি সব মিলিয়ে আনন্দঘন মুহূর্ত। একদিকে নাচ হচ্ছে, সবাই বেশ মজা করছে। বর মুক্তাকে বলল, তাসনোভাকে ফোন দাও, তোমার উপর রাগ ধরে বসে আছে মনে হয়। মুক্তা গানের সাউন্ড অফ করিয়ে ফোন দিল তাসনোভাকে। রিং হতেই সাথে সাথে রিসিভ। বলো। তাসনোভার গলার স্বর ঠান্ডা, বিরক্ত। মুক্তা হাসলো। কিরে, সাজঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি আমার কমফোর্ট জোন ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারি না, এটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? নিচে আসো, তোমার ভাইয়া বলছে আসো ছবি তুলবো। না, আমি যাব না, আমার ভালো লাগছে না। আরে আসো তো, না হলে আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসবো। আমাকে একা থাকতে দাও মুক্তা। মুক্তা ভ্রু কুচকালো। তুমি কি কাউকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? তাসনোভা আকাশ থেকে পড়ল। আমি আর লজ্জা? তাহলে নিচে আসো, নাহলে আমি কিন্তু 2 সুপ্তিকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে। মুক্তা তার বোনকে ডেকে বলল, যাও তোমার নুভা আপুকে নিয়ে এসো। সুপ্তি দোতলায় উঠতেই তাসনোভা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে চুল ঠিক করলো, তারপর শাড়িটার সামনে পিছনে টেনে দেখে নিল সব ঠিক আছে কিনা। শেষে ঠোঁটে সামান্য লিপ গ্লোস ছুঁয়েই আয়নায় নিজের প্রতিচ্ছবি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মূল্যায়ন করল। সুপ্তি, আমার আগে আগে থাকো বলে সে দরজা ঠেলে বেরিয়ে এলো। দুজনে সিঁড়ি বেয়ে নামতেই নিচের হল ঘর থেমে গেল। সব চোখ তাদের দিকে। স্টেজে কেক কাটার রীতিমতো উৎসব চলছে। বরকনের পাশে বসেছে আনিস আর তার বন্ধুরা। কেক খাওয়ানো হচ্ছে। আনিসের আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আজ এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে 3-4 বাচ্চার বাবা হতে খুব একটা দেরি লাগবে না। হঠাৎ তাসনোভা সিঁড়ি দিয়ে নামতে দেখে আনিস নিচু গলায় বলল, তোরা কথা কম বলিস, আমার বেআইন আছে এখানে, আমার মান সম্মান রাখিস। বন্ধুরা একেবারে হই হই করে উঠল। তোর বেআইন? আগে কেন বললি না? তোর বেআইন মানে তো আমাদেরও বেআইন। কোনটা রে? একজন সঙ্গে সঙ্গেই নির্দেশ করলো, ওই যে গাল ফুলিয়ে যেটা নামছে ওইটা। ওর বোনের বিয়ে দিয়েছে না পাশের বাড়িতে, তাজদার সিদ্দিকির সাথে ওর বোন। আরেকজন মুখ টিপে হাসলো। একে তো শাইনার বিয়েতেও দেখেছিলাম, একদম তাজদার সিদ্দিকির ফটোকপি। আনিস বিরক্ত হয়ে বলল, থাম তোরা, আর বলিস না। তার মনে হচ্ছে বেআইন শব্দটা বলে সে ফেঁসে গেছে। এবার আর রক্ষে নেই। সবাই ইনিয়ে বিনিয়ে ডাকাডাকি করা শুরু করলো।
আনিসুজ্জামানের বেআইন নামে কেউ আছে নাকি? তাসনোভা তার বান্ধবীর আড়ালে দাঁড়িয়ে কোনো মতে মুখ ঢাকার চেষ্টা করছে। আনিস ভাইয়ের সব বন্ধু আনিস ভাইয়ের মতোই ফালতু। আনিস হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুদের দিকে। রাহাত বলল, আরে চাপ নিস না, আমরা ওর ভাইয়ের বন্ধু, প্রাইমারিতেও একসাথে পড়েছি। মুক্তা তাসনোভাকে দূর থেকে ডাকলো। তাসনোভা চুপচাপ থাকায় সে নিজেই এগিয়ে এলো। এই নোভা, এইদিকে এসো তো। তাসনোভা বিরক্তিকর দৃষ্টি ছুড়ে ধীরে ধীরে এগিয়ে এলো। কাছে যেতেই মুক্তা ধমকের সুরে বলল, লুকিয়ে লুকিয়ে থাকছো কেন? তাসনোভা দীর্ঘশ্বাস ফেলল। দেখছো না সবাই কি শুরু করেছে? এসব কি ধরনের কথা বলার স্টাইল? মুক্তা ভ্রু কুচকে বলল, ধুর, উনি শুধু বলেছে আমার বেআইন আছে, কথা সাবধানে বলিস। এখানে ভুল কোথায়? ওরা তোমাকে চেনে তাজদার ভাইয়ার সুবাদে, মজা তো করবেই। চলো পরিচয় করিয়ে দিই। কথা শেষ না হতেই সে তাসনোভাকে টেনে নিয়ে গেল। দুজন এগিয়ে যেতেই বন্ধুরা একসাথে বলে উঠল, এই যে বেআইন সাহেবা এসেছেন, আসুন আসুন। মিষ্টি মুখ না করে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাসনোভা মুখ গম্ভীর করে বলল, আমি ভোমরা, ভয় পাই। তার কথায় চারিদিক হো হো করে হাসিতে ফেটে পড়ল। হাসির ঢেউ এমনভাবে ছড়িয়ে গেল যে তাসনোভা নিজেও অজান্তেই হাসল, অবশ্যই ব্যঙ্গ করে, সরাসরি আনিসের দিকেই তাকিয়ে। আনিস সে হাসিটা দেখে অপ্রস্তুতভাবে ঘাড়ের পেছনে হাত বুলাতে বুলাতে ধীরে ধীরে সরে পড়ল। এদিক ওদিক ঘুরল ফিরল, কিন্তু বন্ধুদের কাছাকাছি আর গেল না। রাহাত বলল, আপনাকে বেআইন সাহেবা ডেকেছি বলে একজনের পালপিটেশন বেড়ে যাচ্ছে। তাসনোভা ঠোঁট কুচকাল। ঢং। আনিস পুরো ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিল। মুক্তার বাবা চাচাদের সাথে কথাবার্তা বলছিল। তারাও চাকরির বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলাবলি করছিল। আনিস তাদের সাথে অনেক গম্ভীর আলাপ আলোচনা করলো সেখানে দাঁড়িয়ে। তারপর যখনই বন্ধুদের দিকে এগোতে যাবে, তখনই তাসনোভা মিষ্টির প্লেট নিয়ে উপরে চলে যাচ্ছিল। হঠাৎই তার সামনে পড়ে গেল। কপাল কুচকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে মেয়ে দেখতে এসেছেন। আনিস খুব স্বাভাবিকভাবেই বলল, ছেলেদের কাজই মেয়ে দেখা, আমি অবিবাহিত পুরুষ মানুষ, মেয়ে তো দেখবই। বিয়ের আগে মেয়ে দেখা হালাল, সাবধানে দেখবেন, নইলে কেস খেতে পারেন। ঘরের জানালা দিয়ে উকি দিলেই প্রতিবেশীদের দেখা যায়, তাদের নতুন করে দেখে কেস খেতে চাই না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাসনোভা কপাল কুচকে ফেলল। এত আওয়াজ কোলাহলের ভেতর সে বুঝে উঠছে না আনিস ভাই কি বলতে চেয়েছে। শুধু এতটুকু বুঝলো তাকে আবারও খোঁচা মেরে কথা বলেছে। মেয়েদের মতো খোঁচাখুচি অভ্যাস আছে ওনার, একেবারে ফালতু। পেছন থেকে আনিসের বন্ধুরা বলল, কিরে তুই কোথায় চলে গেলি? আমরা সবাই বেআইনের হাতে মিষ্টি খেলাম, তোরটা মিস গেল। আনিস বলল, আমি যা খেয়েছি তা এখনো হজম হয়নি, তোরা যাবি? ঘড়ি দেখলো সে, বলল, অনেক রাত হয়েছে, আমাকে একা যেতে হবে, নইলে তোরা থাক, আমি চলে যাচ্ছি, আমাকে বাইপাস দিয়ে যেতে হবে। বলতে বলতে সে বড় ইশরাকের কাছে গেল। তাসনোভা সিঁড়ি বেয়ে উঠছিল, এক হাতে মিষ্টির প্লেট আর শাড়ি ধরে। হঠাৎ থেমে গেল তার পা জোড়া। পুনরায় সিঁড়ি বেয়ে নেমে গেল সে। মুক্তাকে বলল, মুক্তা, আমি চলে গেলে কেমন হয়? তুমি থেকে যাবে বলেছিলে না? না, কাল তিতলিকেও নিয়ে আসতে হবে, ওর ড্রেস চুজ করে দিতে হবে, ছোট ভাইয়াকেও বলতে হবে। আমার চলে যাওয়া উচিত, তুমি কিছু মনে করো না? হ্যাঁ, আমি যথাসময়ে পার্লারে চলে যাব। বলেই সে ঘাড় ফিরিয়ে তাকালো। ততক্ষণে আনিস বেরিয়ে গেছে। তাসনোভা দ্রুত ক্লাব থেকে বের হলো। বাইরে যেতেই দেখলো আনিস মুক্তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাসনোভা কিছুটা পেছনে গিয়ে দাঁড়াতেই মুক্তার ভাই বলল, নোভা, কিছু বলবে? জি ভাইয়া। ওনাকে আঙুল দিয়ে আনিসকে দেখিয়ে দিল সে। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। কি? তাসনোভা বলল, আমাকেও বাড়ি ফিরতে হচ্ছে এমার্জেন্সি, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? একা ফিরছি বললে আব্বু বকবে। আমি বাড়িতে বলেছিলাম আজ ফিরবো না, কিন্তু এখন ফেরাটা জরুরি হয়ে পড়েছে। আনিস মুক্তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো। তাসনোভা তার পেছনে হাঁটতে হাঁটতে বলল, আশ্চর্য, কিছু বলছেন না কেন? আনিস বলল, কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি বাইক নিয়ে এসেছি। আমি সেকেন্ড পার্সন ক্যারি করতে পারি না বাইকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তাসনোভা তাই বাইকের কথা শুনে বলল, সরি, আমি জীবনেও আপনার বাইকে উঠব না। আপনি আমাকে অপমান করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। দরকার নেই আপনার বাইকে করে যাওয়ার, আমি বাসে করেই ফিরব। আনিস বলল, আচ্ছা চলো, তোমাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দিই, সোজা বাড়িতে পৌঁছে দেবে। আমি একা একা ভাড়া গাড়িতে যাব না, আমি যেতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চলে যান। আচ্ছা, বাস স্ট্যান্ড অবধি যাই, তারপর দেখা যাবে। আনিস একটু দুশ্চিন্তায় পড়ে গেল।
সে বাইকে উঠে বসলো। তাসনুভা রাস্তার পাশ দিয়ে হাসছে। রাস্তা এখন তেমন জ্যাম নেই। তাসনুভা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি চলে এলো। সেখানে পটিয়া যাওয়ার বাসগুলোর তেমন মানুষজনও নেই। তাছাড়া একা একটা মেয়ে নিরাপদও না। পটিয়া থেকে আজিমপুর যাওয়া অবধি তো অনেকটা পথ। আনিস শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, আচ্ছা বাইকে ওঠো, বাসে হবে না, এত রাতে ঝামেলা হয়ে যাবে। তাসনুভা গম্ভীর মুখে জেদ বজায় রেখেই বলল, আপনার বাইকে আমি যাব না। আমাকে বসতে বলেই তো আপনি সাহ করে দৌড় মেলেছিলেন। আজ একদম এসব হবে না। আনিস ঠোঁট কামড়ে একবার তাকালো। কিছু বলতে গিয়ে থেমে গেল। জেদি মেয়ে, ওর সাথে তর্ক করে লাভ নেই। তাসনুভা কোনোভাবেই রাজি হলো না। অগত্যা তাকে বাসে উঠিয়ে দিয়ে আনিস ফিরতে বাধ্য হলো। তবুও ওকে একা পাঠিয়ে সে স্বস্তি পাচ্ছিল না। মেয়ে মানুষ, এত রাতে একা বাসে ব্যাপারটা চিন্তার। তাই সে বাসটার পিছু পিছু দূরত্ব রেখে বাইক চালিয়ে যেতে লাগলো। যদি বাস ফেলে সে আগেই অনেকটা পথ চলে এসেছে। মাঝপথে পৌঁছেতেই হঠাৎ ফোনের রিং। তৌসিফ ফোন করেছে। এত রাতে ফোন কেন? নিশ্চয়ই জরুরি কিছু। আনিস সাইডে বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করলো। রাগে তৌসিফের কাপা গলা শোনা গেল। আনিস ভাই, নোভা নাকি এখনো বাস স্ট্যান্ডের সামনে একটা বটতলায় দাঁড়িয়ে আছে। আপনি আসার রাস্তায় ওকে নিয়ে আসেন। বেয়াদবটা আজ বাড়ি ঢুকুক, এক চড়ে কান ফাটিয়ে ফেলবো। আমাকে বলেছে আসবে না, এখন আবার বলছে চলে আসবে। এখন আমি ঘুম থেকে উঠে তাকে আনতে যাব, এটা সম্ভব? আনিস ভ্রু কুচকে বলল, ও আমার সামনে বাসে না, ও বাস থেকে নেমে গিয়েছে। আনিসের চোখ বড় বড় হয়ে গেল। কি? কখন? হ্যাঁ, ওর দ্বারা সবই সম্ভব। এখন ভয় পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখেন, আপনার বাইকে উঠিয়ে আনেন। আজ বাড়িতে আসুক, বাকিটা পরে হবে। বেয়াদব মেয়ে কোথাকার, ওকে দেখে নেব আমি আজকে। আসুক একবার। তৌসিফ রাগে গর্জন করছে। আনিস তাড়াতাড়ি বলল, ও কোন জায়গায় নেমেছে লোকেশন বলো। তৌসিফ বলল, বাস স্ট্যান্ডের কাছেই। পটিয়ার কেউ নাই, তাই নাকি নেমে গিয়েছে। আচ্ছা, মেসেজ চেক দেন, ওর নাম্বার দিচ্ছি, আপনি ফোন দেন। আমি আপনার নাম্বারও ওকে দিচ্ছি। তৌসিফের গর্জনে বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সবার হইচই শুনে শাইনারও ঘুম ভেঙে গিয়েছে। তিতলি ঘুমায় তার সাথে। ঘুমানোর সময় ওর হাত থাকে উত্তরে, পা থাকে দক্ষিণে। এত নড়াচড়া করে ঘুমের মধ্যে শাইনার ভয় হচ্ছে। কোন সময় তার পেট বরাবর ধুম করে লাথি বসে কে জানে। লজ্জায় কিছু বলতেও পারছে না। আনিস ফোন করলো। রিং বাজতেই তাসনুভা রিসিভ করলো। আনিস সরাসরি জিজ্ঞেস করলো, কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তাসনুভা ঠান্ডা গলায় বলল, আমি বটতলার একটু সামনে। ফোন কেটে আনিস আবার ঘুরে গেল। রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় স্ক্যান করতে করতে সে বাইক নিয়ে বটতলার সামনে এসে থামলো। আর সেখানেই তাসনুভা একা দাঁড়িয়ে আছে। শীতে হাত দুটো বুকের কাছে ধরে রেখেছে। ঠকঠক করে শীতে কাঁপছে। আনিস কিছু বলল না, শুধু বাইকটা তার সামনে এনে একটা হর্ন বাজালো। তাসনুভা কিছুক্ষণ নড়ল না, স্থির দাঁড়িয়ে রইল বাইকটার দিকে চেয়ে। তারপর শীত নিবারণের জন্য শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে নিয়ে ধীরে ধীরে এসে বাইকের পেছনে বসলো। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই একটা ঝটকা। তারপরেই তাসনুভার নরম ঠান্ডা হাত দুটো তার পাঞ্জাবির কাঁধে এসে চেপে ধরল। মুঠোটা শক্ত। আনিস কিছু বলল না। রাতের কুয়াশা ভেদ করে দুজন ধীরে ধীরে অদৃশ্য হলো পথের মোড়ে।